হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লার্নিফাই অ্যান্ড আজকের আমরা মেনলি ক্লাস 9-10-এর যে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি চ্যাপ্টার 3টা শেষ করব। একেবারে সুন্দর করে আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। সো চলুন শুরু করা যাক। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গঠন। সো এই চ্যাপ্টারটি আমরা শেষ করবো। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখব যে প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে পদার্থের প্রকারভেদ ও প্রাথমিক ধারণা। আচ্ছা, তো পদার্থের প্রকারভেদ আর হচ্ছে এর প্রাথমিক ধারণা এখন আমরা নিব। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে অন্য আর কোনো পদার্থ পাওয়া যায় না, মানে ওই পদার্থটা ব্যতীত। ঠিক আছে, সো এই যে এখানে আমাদের সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ সেই মৌল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটাই কি মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ এই পর্যন্ত কয়টা আবিষ্কৃত হয়েছে? 118টি, মানে মৌল। এগুলি মৌলিক পদার্থ মেনলি, যার মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক, 20টি হচ্ছে গবেষণাগারে তৈরি করছে। মানবদেহে 26টি মৌল বিদ্যমান আছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, সো এটা আপনারা মাথায় রাখবেন। এবার আসেন যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন মৌল পাওয়া যায়। ঠিক আছে, মানে একাধিক পদার্থ পাওয়া যায়, এটাই হচ্ছে যৌগিক পদার্থ। একেবারে সহজ, যেমন এখানে আমি উদাহরণ দিয়েও রাখছি যে পানি, তারপরে মিথেন, তারপরে সালফিউরিক অ্যাসিড, এগুলা। ঠিক আছে, এগুলো কিন্তু একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে কি যৌগিক পদার্থ। আশা করি আপনারা বুঝতে পারছেন, সহজ জিনিস এগুলা। এবার আসেন অণু ও পরমাণু। অণু পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। ঠিক আছে, পরমাণু নিয়েই মেইনলি এখানে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটিতে। আচ্ছা, তারপরে এটা তো আশা করি বুঝতে পারছেন যে পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ একটা মৌলিক পদার্থ যে কোনো কিছু হতে পারে। লাইক এই যে মৌলিক পদার্থ বললাম 118টা মৌল যেগুলো, এগুলো সবগুলোই মৌলিক পদার্থ। এখন এই মৌলিক পদার্থগুলোর যে কোনো একটা নিলাম, ওইটার একটা ক্ষুদ্রতম কণা হচ্ছে আপনার পরমাণু। ঠিক আছে, দুই বা এরপরটা যেটা বলছে সেটা হচ্ছে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে। আচ্ছা, কথাটা বলছেন দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে। রাসায়নিক বন্ধনগুলো কি কি আপনারা চ্যাপ্টার 5-এ পড়বেন। ঠিক আছে, রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন আছে, তারপর সমযোজী বন্ধন আছে, তারপর ধাতব বন্ধন আছে, এরকম জিনিসগুলো আপনারা চ্যাপ্টার 5-এ পড়বেন। সো এই চ্যাপ্টারে আমরা এটা আলোচনা করব না। আচ্ছা, তো দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে তাকে কি বলে আপনার মানে মানে অনুগঠন করার। কীভাবে অনুগঠন করে এখানে এটা মিলি সংজ্ঞা না, এটা হচ্ছে আপনার অণু জিনিসটা কি বা কিভাবে তৈরি হয় এটা বলছি এখানে। ঠিক আছে, যেমন এখানে বলছে কি একটি পানিতে 2টি হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে একটি। এই যে আপনারা তো পানির সংখ্যা জানেনই, H2O। তো এখানে তো 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। ঠিক আছে, সো এটাই এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা আরেকটু নিচে যাই। এরপরেরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা ও গঠন। আমরা এর আগে আরও কিছু বিষয় সম্পর্কে জানব। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলের প্রতীক ও সংকেত। আচ্ছা, তো মৌলের প্রতীক ও সংকেত নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা জানবো হচ্ছে প্রতীক। আচ্ছা, তো প্রতীক কি? প্রতীক হচ্ছে আপনার কোনো মৌলের ইংরাজি আমি সংক্ষিপ্ত লিখতেছি এখানে, যে ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। ইংরাজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। সো ইংরাজি আর ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ প্রতীক বলতে কী বোঝাচ্ছে? লাইক যেমন আমি যদি এখানে দেখি যে হাইড্রোজেন, তো হাইড্রোজেনকে আমরা প্রকাশ করি কি এইচ দিয়ে না। হাইড্রোজেন হচ্ছে ইংরাজি মানে একটা শব্দ, তো এটার প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা হচ্ছে এইচ, এটাই হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি, তাই এটাই কিন্তু তার প্রতীক। ঠিক আছে, এইচ দেখলে কিন্তু আমরা বুঝি কি এটা হাইড্রোজেন। তারপর আপনার ধরেন অক্সিজেনের প্রথম অ্যালফাবেটটা হচ্ছে ও, তো ও দেখলে আমরা বুঝি কি এটা অক্সিজেন, অর্থাৎ এটা একটা কি প্রতীক, যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যেটাকে অক্সিজেন বা অক্সিজেন, হাইড্রোজেন বা যে কোনো মৌলকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ল্যাটিনটা কি? ল্যাটিনটা আপনাদের একটু দেখিয়ে দিই। ল্যাটিন কয়েকটা আছে, এগুলো আপনারা বইয়ে পেয়ে যাবে ল্যাটিনগুলো, এগুলো আপনারা মানে ভালো করে পড়ে নেবেন, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। আচ্ছা, যেমন আপনারা ধরেন সোডিয়ামের সংক্ষিপ্ত রূপ কি? Na। এখন Na সোডিয়াম, তো মনে করেন আমরা উচ্চারণ করি কি সোডিয়াম, যেটা হওয়ার SODIUM। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে সোডিয়াম, তো এটার সংক্ষিপ্ত রূপ তো মনে করেন ধরলাম এস হওয়ার কথা, বাট না, এই সোডিয়ামটা আসতে হচ্ছে
ল্যাটিন মানে সরি মানে এই যে এনএ এটা হচ্ছে আপনার একটা ল্যাটিন নাম থেকে আসছে এনএ, মানে সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হচ্ছে আপনার ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম, এটা ন্যাট্রিয়াম, ঠিক আছে, ন্যাট্রিয়াম। তো এই ন্যাট্রিয়াম থেকে মেনলি এনে আসছে, ঠিক আছে, সোডিয়াম থেকে। সোডিয়ামটা জাস্ট আমরা উচ্চারণ করি সোডিয়াম, ইংরাজিতে এটাকে সোডিয়াম বলে, আর এটা ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। তো ন্যাট্রিয়াম থেকে এনে আসছে, ঠিক আছে। এরকমভাবে আরও কয়েকটা আছে, যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ধরেন মনে করেন আরও আছে, যেমন কপার আছে, কপার, এটা একটু লেখাগুলা বিশ্রী হইতেছে, যেমন কপার, কপার, কপার দেখেন, কপার কিন্তু আমরা প্রকাশ করি সিইউ দিয়ে। কারণ আপনার মনে হতে পারে এখানে কপার থেকেই এটা আসছে হয়তো বা, বাট না, এটা ভুল। এটা আসছে হচ্ছে আপনার কাপ্রাম থেকে, কি কাপ্রাম, এটা থেকে আসছে, এটা একটা ল্যাটিন নাম, এটার সিইউ থেকে এই কপার আসছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা বই থেকে এগুলো দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতীক কী। এবার আসেন সংকেত। আচ্ছা, সংকেত হচ্ছে ধরেন আমি নিলাম H2SO4, এটা কি, এটা হচ্ছে একটা এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা কি একটা সংকেত, ঠিক আছে, যার মধ্যে আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত আর কি, ঠিক আছে। সো সংকেত কি, আমি যদি সংজ্ঞাটার দিকে যাই সেটা হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে, ঠিক আছে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, ঠিক আছে, অণুতে কয়টি মৌল আছে। এখানে কয়টা মৌল আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, চারটা আছে, তিনটা আছে। কয়টি মৌল আছে এবং মৌলে কয়টি পরমাণু আছে, এই মৌলের কয়টা পরমাণু আছে, হাইড্রোজেনের কয়টা আছে, দুইটা আছে, এই সালফার কয়টা আছে, একটা আছে, অক্সিজেনের কয়টা আছে, চারটা আছে। এই যে পরমাণু মানে একটা মৌলে কয়টা পরমাণু আছে, এটাকে যে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে সংকেত। এই যে এগুলোকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতেছি, এটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে H2SO4, ঠিক আছে, যার যেটা কি সালফিউরিক অ্যাসিডের সংকেত, সালফিউরিক অ্যাসিডের সংকেত, সালফিউরিক অ্যাসিড সংকেত। তো এই হচ্ছে মেনলি সংকেত, এখানে আসলে বেশি কিছু নাই, এটা নিয়ে এত ডিটেলস আলোচনা করার কোনো কারণ নাই। আপনারা এটা যে সংখ্যাটা মুখস্থ করে ফেলবেন, এই আর কিছু না। এখন আমাদের যে পরের টপিকটা আছে সেটি হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা ও গঠন। আচ্ছা, পরমাণু মূলত তিনটি প্রধান স্থায়ী কণিকা আছে, কি কি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন চার্জবিহীন, ঠিক আছে, মানে আদান জিরো। এখানে বলা আছে যে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, নিউট্রন একদম চার্জহীন। এগুলা কোন জায়গায় থাকে একটা পরমাণুর, আমি এবার এটা দেখাই। এই যে এখানে আপনারা সাইডে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে জিনিসগুলো আছে, আমি কালারটা চেঞ্জ করলে মেনলি আপনারা ভালো করে দেখবেন আশা করি। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ এটা লাল হয়ে রয়েছে। এই কালারটা, এই যে এখানে প্লাস দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটন, এটা কি প্রোটন। এখানে যে এই যে নীল কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা কি নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন কই থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে, কই থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে। আর এই প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে চারপাশ দিয়ে কক্ষপথে, বিভিন্ন কক্ষপথে ঘুরে, সেটা হচ্ছে ইলেকট্রন। এই যে সবুজ কালার, এগুলো হচ্ছে কি ইলেকট্রন। এখানে দেওয়া আছে সুন্দর করে, আশা করি আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো একটা প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব। এখানে যে এটা মেনলি এইভাবে লেখা হয় 1.6 × 10⁻19 কুলম্ব। ইনভার্সটা 19টা এটা উপরে হবে, 10-এর উপরে দিয়ে কুলম্ব দিবেন, এটা মানে সাইডে লেখা হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এরকমভাবে প্রত্যেকটা লিখবেন। তো এখানে যে 1.6 × 10⁻19 কুলম্ব, তারপরে ইলেকট্রনেরটা সেম, জাস্ট নেগেটিভ হবে সামনে একটা, 1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের ভর হচ্ছে আপনার 1.673 × 10⁻24 গ্রাম, এর আপেক্ষিক আধান হচ্ছে +1। তারপরে ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, এটা আপেক্ষিক আধান হচ্ছে -1। নিউট্রনেরটা কত, 1.675 ভরটা আর কি, যেহেতু এটা চার্জ নেই তো এখানে কোনো প্রকৃত চার্জের কোনো কথাই আসে না, এখানে ভর শুধু আছে, নিউট্রনেরটা ভর আছে সেটা হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আধান 0, কারণ এটা কোনো না পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, একদম নিউট্রাল। আশা করি বোঝাতে পারছি।
তো একটা পরমাণুর, ঠিক আছে, একটা পরমাণুর ভর, পুরা ভরটা থাকে কই, তার কেন্দ্রে থাকে, ঠিক আছে। কারণ ইলেকট্রনের ভরটা এখানে কাউন্ট করা হয় না, ঠিক আছে, ইলেকট্রনের ভরটা কাউন্ট করা হয় না, কারণ কেন্দ্রের যে ভরটা আছে মানে প্রোটনের ভরের চেয়ে ইলেকট্রনের ভরটা কিন্তু 1840 গুণ কম, ঠিক আছে। প্রোটনের ভরের চেয়ে ইলেকট্রনের ভরটা 1840 গুণ কম, তো এটা কাউন্টই করা হয় না, ঠিক আছে। এই জন্য একটা পরমাণুর কেন্দ্রে যে ভরটা থাকে এটাই তার প্রকৃত ভর হিসেবে কাউন্ট করা হয়। আশা করি বোঝাতে পারছি। এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক ও ভর ও সংখ্যা, মানে পারমাণবিক ভর সংখ্যা, প্রতীক ও সংকেত, এই জিনিস নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করব, ঠিক আছে। আচ্ছা, প্রতীক সংকেত তো আমরা আগেই পড়ছি, এটা মানে আমি আগেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রতীক সংকেত এখানে দেখতে পাচ্ছেন, এই সুন্দর করে দেওয়া আছে, আপনারা এটা এখান থেকেও দেখে নিতে পারেন। এটা আমি আগে পড়াই দিছি। এখন আমরা যে জিনিসটা মেনলি পড়বো সেটা হচ্ছে পারমাণবিক ও ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নিয়ে আমরা মেনলি পড়বো, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কেমনে কথাটা বুঝেন? ধরেন আমি একটু সাইডে যদি লিখি, এখান দিয়ে কর্নারে লিখলাম, ধরেন এই জিনিসটাকে আমি আপনাদেরকে একবারে বসে দিই। ধরেন আমি সোডিয়াম লিখলাম, ঠিক আছে। তো সোডিয়াম কত, পারমাণবিক সংখ্যা কত? 11, এর ভর কত? 23, ঠিক আছে, পারমাণবিক ভর। আচ্ছা, তো এই যে পারমাণবিক সংখ্যা যেটা আছে, সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা, এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। কি? এটাই তার প্রোটন সংখ্যা। প্রোটন, পি দিয়ে আমি প্রোটন বোঝাচ্ছি আর কি, প্রোটন সংখ্যা, ঠিক আছে। আর এটা তো পারমাণবিক ভর আপনারা চিনেনই আশা করি, আর না চিনলে চিনে নেন যে এটা কি, এটা হচ্ছে আপনার ভর সংখ্যা, ভর সংখ্যা। আচ্ছা, তো এটা হচ্ছে কি ভর সংখ্যা, অথবা এটাকে বলা যায় নিউক্লিয়ন, নিউক্লিয়ন সংখ্যা বলা যায়। এটাকে নিউক্লিয়ন, অনেক জায়গায় নিউক্লিয়ন দিয়ে দেয়, অনেকে বুঝে না, তারপরে মানে ভর সংখ্যাকেই লিখে দেয় নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে, একই জিনিস কিন্তু দুইটা, এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এইটার, এই যে ভর সংখ্যা, একটা মৌলের ভর সংখ্যা আর একটা মৌলের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এদের মধ্যকার যে ডিফারেন্স বা এই দুইটাকে যদি আমি বিয়োগ দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। আমি যদি 23 থেকে 11কে বিয়োগ দিই তাহলে আসবে কত? 12। তাহলে এই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 12। এটা কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। এরপরে আবার ধরেন আপনার এখানে ভর সংখ্যাটা দেওয়া নেই, ধরেন আমি ভর সংখ্যাটাকে মনে করেন দিলাম না, আমি ভর সংখ্যাটাকে দিলাম না, ধরেন এই ভর সংখ্যাটা এখানে দেওয়া নাই। এখন ভর সংখ্যা মনে করেন আপনি দেওয়া আছে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা, তাহলে আপনি কীভাবে ভর সংখ্যা বার করবেন? আপনাকে ভর সংখ্যা যদি বার করতে বলে, একেবারে সহজ, আপনি যেটা করবেন, এই যে নিউট্রন সংখ্যা প্লাস করে দিবেন প্রোটন সংখ্যার সাথে, ঠিক আছে। নিউট্রন সংখ্যাকে প্রোটন সংখ্যার সাথে প্লাস করে দিবেন, বা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাকে যোগ করলে কিন্তু এর ভর সংখ্যা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এই একেবারে সহজ জিনিস। আবার একটা মৌলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটাও কিন্তু তার প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ একটা মৌলের প্রোটন সংখ্যা, ধরেন প্রোটন সংখ্যা যদি 12 হয়, তাহলে ওই মৌলের ইলেকট্রন সংখ্যা 12 হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা একটা মানে এক কথায় বলতে পারেন যে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন ইজ ইকুয়ালস টু ইলেকট্রন, প্রোটন ইজ ইকুয়ালস টু ইলেকট্রন। আশা করি বুঝতে পারছেন, সহজ জিনিস। এবার আমরা নিচে যাই। এই জিনিসটা এখানে দেওয়া আছে, একেবারে সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখে দিবেন, সংজ্ঞা সহকারে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরমাণু মডেল, পরমাণু মডেল পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কী করে নিই, হ্যাঁ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণু মডেল। আচ্ছা, প্রথমে আমরা পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার একটি পরমাণু মডেল দিয়েছেন। তো সেটা সম্পর্কে এখন এখানে দেওয়া আছে যে তিনি প্রথমে বলছেন কি, পরমাণুর একটি কেন্দ্র আছে, পরমাণু কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। আচ্ছা, এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন থাকে, যেটা দেখেছিলাম একটু আগে। নিউক্লিয়াসের বাইরে থাকে কি? ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, অর্থাৎ যেহেতু যে বলছিলাম যে প্রোটনের যে ভর আছে সেটা ইলেকট্রনের ভরের চেয়ে 1840 গুণ বেশি, ঠিক আছে, বা এরকমভাবে বলতে পারো
যে ইলেকট্রনের ভর প্রোটনের ভর হচ্ছে 1840 গুণ কম, ঠিক আছে, এই জন্য এটাকে মানে শূন্যই ধরা হয় মেনলি। তো কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের যে ভর, এটাই একটা পরমাণুর প্রকৃত ভর, যেটা একটু আগে বলছি। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে, নিউক্লিয়াস অনেক ছোট, সো এর ভিতর যে বেশিরভাগ যে জায়গা আছে সেটা পুরোটাই ফাঁকা। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনই কিন্তু মানে তিনি মেনলি সৌরজগতের যে গ্রহগুলোকে মানে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেমনি ঘুরে, তেমনভাবে আপনার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন করে, এই জিনিসটা তিনি এখানে বলছেন, ঠিক আছে। এই জন্য তার যে মডেলটা আছে এটাকে সৌর মডেলও বলা হয়, ঠিক আছে। তো এখানে তিনি বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করা বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা, কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন আছে, যেটা একটুকে বলছি যে মানে একটা পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যা আছে এটাই তার ইলেকট্রন সংখ্যা হবে, ঠিক আছে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নে, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। অর্থাৎ সামগ্রিকভাবে চার্জ কেন শূন্য? কারণ ধরেন আপনার প্রোটন কয়টা আছে? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ধরেন একটা আমি মৌল নিলাম, ধরেন যেখানে আপনার আমি সোডিয়ামই নিলাম, আবার ধরেন 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। তাহলে দুইটা তো মনে করেন 11টা প্রোটন 11টা ইলেকট্রন মিলে তো নিজের মধ্যে কাটাকাটি হয়ে গেল, তাহলে তো এটা কিন্তু নিউট্রাল হয়ে গেল, ঠিক আছে, মানে সামগ্রিকভাবে কিন্তু তাদের চার্জ শূন্য হয়ে গেল, ঠিক আছে, এটা এখানে বলছে। আচ্ছা, এরপরে যে বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রমুখী, মানে ইলেকট্রনগুলো একটা কেন্দ্রমুখী বল অনুভব করে, ঠিক আছে। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর যেরকম সূর্য চারদিকে ঘুরে, তেমনি ইলেকট্রনগুলোও কিন্তু নিউক্লিয়াসের চারদিকে করে। এই কারণে মিলে এটাকে তিনি তুলনা করছেন সৌরজগতের সাথে। আচ্ছা, তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে একে সোলার মডেলও বলা হয় বা সৌর মডেলও বলা হয়, ঠিক আছে। এটাকে সোলার মডেলও বলা হয় বা সৌর মডেলও বলা হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, মানে রাদারফোর্ড পরমাণু মডেল পুরোটাই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল থেকে সবচেয়ে বেশি আছে, ঠিক আছে, মানে বেশি আসে আর কি মেনলি। আরও কিছু জায়গা থেকে আসে, আমি বলবো সামনে। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মধ্যে সীমাবদ্ধতা। আচ্ছা, সীমাবদ্ধতা আমরা তো এখন দেখলাম যে কি পরমাণু মডেলটার প্রতি কী বলছে, এখন দেখবো আমরা এটার সীমাবদ্ধতাটা কী। আচ্ছা, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। মানে ইলেকট্রনগুলো যে ঘুরে, তার যে কক্ষপথগুলো কি গোল নাকি চ্যাপ্টা না কেমন, মানে আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয় নাই তিনি, ঠিক আছে। তারপরে বলছে যে সূর্য, দেখেন এটার যে সীমাবদ্ধতা, যে তিনি যে সৌরজগতের যে গ্রহগুলোর সাথে তুলনা করছে, যে সৌরজগতের গ্রহগুলোর ন্যায়, মানে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণয়নের ন্যায় ইলেকট্রনগুলোও কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এইটাও একটা সীমাবদ্ধতা। কেন? কারণ সৌরজগতের যে সূর্য এবং গ্রহগুলোর সামগ্রিক আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে থাকা যে ইলেকট্রন বা নিউক্লিয়াস, এদের কিন্তু চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ। কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রন তুলনা করা হয়েছে। কাজে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো তিনি মেনলি একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মধ্যে ইলেকট্রন কীভাবে মানে মানে নিউক্লিয়াস চারদিকে পরিভ্রমণ করে ঘুরে, এই জিনিস নিয়ে কথা বলছে। একাধিক হলে কী হয় এটা বলছে না, ঠিক আছে। এবার আসেন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে তিনি বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন ঘুরে, সেটা ক্রমশ তার শক্তি হারাতে থাকে এবং একসময় গিয়ে সেটা কী হয়, কেন্দ্রে পতিত হয়। এটাকে এখানে সুন্দরভাবে বলা আছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণয়নের সময় ক্রমাগত তার শক্তি হারাতে থাকে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ আস্তে আস্তে কী হতে থাকে, ছোটো হতে থাকে। এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হয় বা কেন্দ্রে পতিত হয়, ঠিক আছে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে, পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণুর মডেল সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই দুইটা জিনিস পড়ে নেবেন, রাদারফোর্ড পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা, দুটোটা পড়ে নেবে, দুটোটা থেকে যে কোনো থেকে চলে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন বোর পরমাণু মডেল। আচ্ছা, তো বিজ্ঞানী বোর পরমাণু মডেল, মানে বিজ্ঞানীর বোর 1913 সালে তার একটা পরমাণু মডেল দিছে, তার নাম হচ্ছে বোর পরমাণু মডেল মেইনলি। আচ্ছা, তো এই
পরমাণু মডেলে মেইনলি রাদারফোর্ডের যে পরমাণু মডেলের যে ত্রুটিগুলো সেটাকে সংশোধন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা দেখি পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরে ঘুরে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে অনুমোদিত যে কক্ষপথগুলো আছে সেগুলোকে প্রধান শক্তিস্তর কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। এখানে কতগুলাই বলছে, যে ঠিক আছে, পরীক্ষার ভিতরে যদি যে কোনো দিয়ে দিতে পারে, লাইক প্রধান শক্তিস্তর কক্ষপথ, তারপরে শেল, অরবিট, স্থির কক্ষপথ, যে কোনো একটা যদি দিয়ে দিই কনফিউশনে পড়ার কোনো কারণ নেই, এখানে দেওয়া আছে সবগুলা। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপে শক্তি শোষণ বা বিকিরণ করে না, ঠিক আছে। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন 1 2 3 4 ইত্যাদি, মানে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তো মানে এন কি ধারা, এই যে মনে করেন এটা যদি একটা ধরেন এটা একটা নিউক্লিয়াস, এই যে চারদিকে এটা হচ্ছে এর কক্ষপথগুলো, ঠিক আছে। এগুলো এই যে কক্ষপথগুলো আছে না, এগুলোকে N1 N2 N3 এগুলো বলা হয়েছে। তো এগুলো হচ্ছে মেইনলি সংখ্যা, যেটা মানে কয় নাম্বার কক্ষপথ আর কি। এন ধারা এটাই মেইনলি বোঝায়, ঠিক আছে। আমি এটা রিমুভ করে দিই, সামনে আপনারা বুঝবেন আরও ভালো করে, না বুঝে থাকেন এখন কিছু। আচ্ছা, অন্যভাবে বলা যায় N1 হলে কে প্রধান শক্তি স্তর, N2 হলে এল প্রধান শক্তি স্তর, N3 হলে এম প্রধান শক্তি স্তর, N4 হলে এন প্রধান শক্তি স্তর, ঠিক আছে। আচ্ছা, মানে শক্তি স্তরগুলা, প্রধান শক্তি স্তরগুলোকে মেনলি কি দ্বারা প্রকাশ করা হয়েছে? কে এল এম তারপরে এন, কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়েছে প্রধান শক্তি স্তরগুলোকে, ঠিক আছে। অর্থাৎ একটা পরমাণুর যে শক্তি স্তরগুলো আছে, যে এরকমভাবে একটা একটা করে, এগুলো কিন্তু একটা শক্তি স্তর, ঠিক আছে, এটা একটা শক্তি স্তর। তো এরকমভাবে প্রত্যেকটাকে N1 যেটা প্রথম শক্তি স্তর যেটা, সেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছে, দ্বিতীয় শক্তি স্তর যেটা সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে, তৃতীয় যে শক্তি স্তরটা সেটাকে এম, চতুর্থকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আসেন নিচে যাই। এবার দেওয়া আছে হচ্ছে একটা সূত্র দেওয়া আছে মেইনলি, সেটা হচ্ছে আপনার কণিক ভরবেগে, ইলেকট্রনের কণিক ভরবেগের সূত্র। এটা দিয়ে অনেক অঙ্ক দেয়। মেইনলি সূত্রটা হচ্ছে যে এমবিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। এমবিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এটা খুব ইম্পর্টেন্ট, আপনার এটাকে মার্ক করে দিই আমি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমবিআর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, যেখানে এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর কি, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ বা শক্তিস্তরে ঘুরবে যে তার ব্যাসার্ধ, এটা দেওয়া থাকে, ঠিক আছে, সাধারণত এটা দেওয়া থাকে। আচ্ছা, তারপরে ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তিস্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ, এটা দেওয়া থাকবে। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে 6.626 ইন্টু 10⁻34 m² কেজি ইনভার্স S ইনভার্স 1। আচ্ছা, আর এন কি, এন হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে এনকে কিন্তু আবার প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়, এটা মনে রাখবেন, যেটাকে 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়। এটা দেওয়া থাকবে যে মনে করেন আপনাকে বললো যে 3 নম্বর যে শক্তিস্তর, তার মানে 3 নম্বর যে ঘর আছে বা 3 নম্বর যে প্রধান শক্তিস্তর আছে, সেটার আপনাকে যে কোনো কিছু একটা বার করতে দিতে বলতে পারে, ঠিক আছে, অঙ্কের মধ্যে। তো আপনারা এগুলো মনে রাখবেন, ঠিক করে সূত্রগুলো মনে রাখবেন। এই যে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে যে এই যে N1 N2, এই যে প্রথম শক্তি স্তরটাকে কী বলবো আমরা? কে বলবো। এরপরটা কি কে এল, তারপরে এম, তারপরে এন, এরকমভাবে বলতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে ইলেকট্রন, এই যে এই জিনিসটাতে আপনাদেরকে একটু বোঝাই। অনেক সময় এরকমভাবে দিয়ে দেয়, আপনাকে আইডেন্টিফাই করতে হয় এটা কোন পরমাণু মডেল, অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে, ঠিক আছে, ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে তখন কি হয়, যে এখানে দিয়ে দিছে দেখেন, ইলেকট্রন উপরের শক্তিস্তরে ছিল, সে উপরের শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে আসতেছে, ঠিক আছে। তাহলে তাকে কি করতে হবে? তাকে শক্তি কমাইতে হবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিতে হবে, নির্গত করতে হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে তখন সে কী করে? সে শক্তি মানে ছেড়ে দেয়, নির্গত করে দেয়, ঠিক আছে। আর যখন ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায়, ধরেন আমি সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে যাব, সিঁড়ি দিয়ে দেখি আমি মনে করেন এখানে আছি, নিচ থেকে আমি কই যাব? উপরে যাব। তাহলে তো আমাকে শক্তি ব্যবহার করতে হবে নাকি? তাহলে আমাকে শক্তি কি দিয়ে আমাকে উপরে উঠতে হবে, মানে পা দিয়ে যখন আমি চাপ দিব, মানে সিঁড়ির মধ্যে পাড়া দিব, পাড়া দিয়ে শক্তি দিব, শক্তি দিলে তাহলে আমি উপরে উঠতে পারবো, ঠিক আছে। এরকমভাবেই ইলেকট্রন
শক্তি শোষণ করে তারপরে সে উপরে যায়, উপরের কক্ষপথে যায়। ঠিক আছে, এখানে বলা আছে দেখেন যে কোনো প্রধান শক্তি ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকৃত হয় না, তবে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেলে আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকৃত হয় বা নির্গত হয়, একই কথা দুইটা। তো এই যে বিকৃত শক্তির পরিমাণ সেটা কত, এটা বার করা যায় এই সূত্রটা দিয়ে। এটাও মনে রাখবেন, সূত্রগুলো মনে রাখবেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে আলোর বেগ কত, তারপরে এই যে শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা, এস ইনভার্স 1 বা হার্জ দ্বারা প্রকাশ করা, এই জেড আর কি, এই জেড মানে হার্জ। এটা চ্যাপ্টার 7 মেনলি তরঙ্গ শব্দ চ্যাপ্টারে আরও ভালো করে জানবেন এই জিনিসটা সম্পর্কে। আচ্ছা, ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এটা হচ্ছে অনেক সময় দিয়ে দেয় কয়ের জন্য, তো আপনার এটাও পরে নেবেন। ঠিক আছে, তো বোর পরমাণু মডেলের যে সাফল্য এগুলা কি, অবভিয়াসলি সে মানে রাদারফোর্ড পরমাণু মডেলের কি করছে, ভুলগুলোকে সংশোধন করছে। রাদারফোর্ড পরমাণু মডেল যে অনুসারে যে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো ধারণা মানে কথা বলা হয়েছে না। ঠিক আছে, শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো বলা হয়েছে না, বাট কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে কি পরমাণু শক্তিস্তরের আকার কি বৃত্তাকার, অর্থাৎ সে রাদারফোর্ড পরমাণু মডেল যে আকার সম্পর্কে ধারণাটা দিতে পারছে না, এই পরমাণু মডেলটা একটা ধারণা দিতে পারছে যে সেটা কি বৃত্তাকার। রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন আসে, শক্তি শোষণ বা বিকিরণ করলে কী ধরনের পরিবর্তন, এই সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারে নাই। বোর পরমাণু মডেল এটা দিতে পারছে। এরপরে সে কী করছে যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, বাট বোর পরমাণু মডেল দিয়ে কি এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এরপরে আসেন সীমাবদ্ধতা এটারও আছে। কেমনে, আপনার এখানে বলছিল যে ইলেকট্রনগুলো যে কক্ষপথগুলো যে ঘুরে এগুলো কি বৃত্তাকার, পরবর্তীতে দেখা গেছে সেগুলো উপবৃত্তাকারও হতে পারে। এইগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আর কি। আচ্ছা আচ্ছা এবার পরবর্তী টপিকে যাওয়া যাক, সেটা হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো বোর মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কত, প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত। প্রধান শক্তি স্তরগুলো আবার কি, আবার ভুলে গেছি নাকি, একটু আগে কিন্তু পড়ছি। প্রধান শক্তি স্তরগুলো কি, কে এল এম এন। ঠিক আছে, তো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ মানে এই প্রধান শক্তি স্তরগুলোতে মেনলি যেমন কে, এই যেখানে কে আছে, এই কে প্রধান শক্তি স্তরে এখানে মানে জায়গা হইতেছে না কেন জানি। আচ্ছা, একটু জুম করে দিই তাহলে আশা করি হবে। দেখেন প্রধান শক্তি স্তরগুলো কি আমরা পড়ছি, কে এল এম এন। তো এই যে কে আছে, কেতে কি আছে আপনার, এই কেতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা সেটা ডিপেন্ড করবে কিসের উপর, 2n স্কোয়ারের উপর। অর্থাৎ কে হচ্ছে কি প্রথম শক্তি স্তর, তাহলে 2 ইন্টু এন, এন এর মান কত 1 হবে, যদি প্রথম শক্তি স্তর স্কোয়ার যদি দিই কত হয়, 2 কে 2, দুইটি, অর্থাৎ প্রথম শক্তি স্তর, অর্থাৎ কে শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 2টা। এরপরে যদি আমি হিসাব করি কে এলে যদি হিসাব করি এলের ক্ষেত্রে কয়টা হয়, আপনার এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ এন এর মান হচ্ছে 2, তাহলে এখানে কি হবে, এলেরটা আপনার 2 ইন্টু এন এর মান যেহেতু 2 স্কোয়ার কত হয়, তাহলে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। এরকমভাবে আপনারা এম এরটা বার করবেন, এন এরটা বার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ। এই হচ্ছে আপনার মেইনলি যে প্রধান শক্তি স্তরে কোনটার কত ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটাই এখানে বলা আছে। এইটাই, এই জিনিসটা একেবারে সহজ। উপরে যাওয়া যাক। এবার আসেন পরের যে টপিকটা, সেটা হচ্ছে আপনার উপশক্তি স্তরের ধারণা। পরের টপিকটা কি, উপশক্তি স্তরের ধারণা আছে। উপশক্তি স্তরের ধারণা কি, দেখেন উপশক্তি স্তর কি, প্রত্যেকটা শক্তি স্তর আরও কয়েকটা উপশক্তি স্তরে বিভক্ত। এখন উপশক্তি স্তরগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়, এস পি ডি এফ, এই যে দেওয়া আছে। এস এর মান কত 0, পি এর মান কত 1,
ডি এর মান কত 2, এফ এর মান কত 3, এস পি ডি এফ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন বলছে যে এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে উপশক্তি স্তরগুলো আছে এগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান কত 0 থেকে n-1 পর্যন্ত। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। আচ্ছা তার মানে কি দেখেন এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত এটা এখানে দেওয়া আছে। মানে কি আমি বলি, দেখেন ধরেন আমি একটু উপরে দিই, এখানে লিখি সাপোজ ধরেন এই যে ধরেন n সমান সমান যদি 1 হয়, n সমান সমান যদি 1 হয় তাহলে এখানে বলছে কি 0 থেকে n-1 অর্থাৎ এখান থেকে 1 কম হবে। n এর মান যত হবে l এর মান এর থেকে 1 কম হইতেছে, অর্থাৎ 0 থেকে n এর মান যত সেটা থেকে আবার 1 কম। কথাটা বুঝছেন কি? n সমান সমান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে 0 হবে। আবার 1 মানে 1 থেকে আর মানে n এর থেকে 1 কম মানে কি 0, তাহলে 0টা 0ই থাকুক। তাহলে 0 মানে কি 0, 0টা কিসের মান s এর মান না? তাহলে আমরা এখানে লিখতে পারি কত 1s। 1s দেখেন তো এখানে আছে কিনা, এই যে 1s 1s। ঠিক আছে, আবার ধরেন n সমান সমান যদি আমি 2 লিখি তাহলে কত হয় 0 থেকে, কিন্তু কথাটা বুঝছেন আপনি n থেকে কিন্তু 1 বিয়োগ দিলে হবে না। যে n থেকে ধরেন আমি লিখলাম এখানে দেওয়া আছে n-1, আমি এখান থেকে 2 আছে আমি 1 কমায় 1 লিখে দিলাম, হবে না, ভুল, এটা ভুল, এরকম না। 0 থেকে বলছে, অর্থাৎ 0 এখানে কাউন্ট হবে। 0 আরেকটা কি 1, 2 থেকে 1 গেলে কি হয় 1, তাহলে 1। আশা করি বোঝাতে পারছি। এবার আসেন ধরেন আমি আবার দিলাম n সমান সমান 2, n সমান সমান 2। আচ্ছা এখন অনেকে একটা ভুল করবেন কি, n সমান সমান 2 মানে আপনি লিখে দিবেন। আচ্ছা এখন ধরেন n সমান সমান যদি 2 হয়, n সমান সমান যদি আমি 2 দেই তাহলে দেখেন কত হয়। অনেকে এখানে একটা ভুল করবেন কি, n সমান সমান 2 দিছেন, এখানে বলা আছে যে n-1, n-1 দিয়ে সে কী করবে 2 থেকে 1 বিয়োগ দিয়ে 1 দিয়ে নেবে, হবে না, ভুল। এখানে বলা আছে যে 0 থেকে n-1 অর্থাৎ 0 কাউন্ট করতে হবে আপনাকে, অর্থাৎ 0 আর n 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়। অর্থাৎ এখন 0 কার মান s এর মান, 1 কার মান p এর মান। ঠিক আছে, শক্তিস্তর প্রধান শক্তিস্তর কত 2, এই 2s 2p, এভাবে করে n3 n4 n5 এরকমভাবে আপনারা বার করবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি, এই জিনিসটা একেবারে সহজ উপশক্তি স্তরের ধারণা। আচ্ছা এবার নিচে চলে যাই। এখন প্রতিটি অরবিটাল বা উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কত সেটা ডিপেন্ড করবে এই যে 2 × 12+1 এর উপর। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরবে বা ধারণ করবে এটা ডিপেন্ড করে কত 2 × 12+1 এর মানের উপর। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা বহুত তো বলা আছে, বহুত কথাবার্তা বলা আছে, যেখানে দেওয়া আছে এই যে অরবিটালে মোট ইলেকট্রন ধারণ সংখ্যা। আশা করি বুঝতেছেন আপনারা। আমি নিচে যাই। আর কি আছে, আসল কথা হচ্ছে আপনাদের বইয়ের মধ্যে মানে অনেক ইনফরমেশনটা আপনার মনে করেন যেহেতু এটা মানে লেখা সব কিছু হয়েছে, অর্থাৎ বোঝানোর জন্য একেবারে সব কিছু বলতে হইতে মানে এখানে সব কিছুই লেখা দিয়েছি। ঠিক আছে, জিনিসটাকে শর্ট আকারে মেনলি থাকলে জিনিসটা মানে পড়তে সুবিধা হতো। আচ্ছা আমি এটা আপনাদেরকে সাইডে একটু একটা এই জিনিসটাকে আমি একটু আর এটা সহ একটা জিনিস আছে, এটা আমি একটু সাইডে লিখে দিই এক জায়গায়। আমি এখানে লিখলাম ধরেন যে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে বা প্রতিটি উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত বা কয়টা ইলেকট্রন সাপোর্ট করবে এটা আসেন দেখি। সূত্রটা কী ছিল 2 × 12+1, 2 × 12+1। এল এর মান কত হবে এস পিডিএফ, এল মানে কি এস পিডিএফ, এস সমান সমান কত 0,
তাহলে 0 হলে এখান থেকে আমরা যদি এখানে 0 বসাই তাহলে 2 কত 2 এর আর 0 তে গুণ করলে কত 0ই হয়। তাহলে 2 একে 2 কত হয় 2 হয়, অর্থাৎ s অরবিটালে ইলেকট্রন কয়টা ধারণ করতে পারবে 2টা। আবার যদি p অরবিটালের কথা চিন্তা করি তাহলে এখানে যদি 1 বসাই, p এর মান কত ছিল 1 ছিল, তো এখানে যদি আমি l এর মান 1 বসাই তাহলে 2 একে 2, এখানে 3 3 গুণে 6, অর্থাৎ p অরবিটালে কয়টা বসবে 6টা বসতে পারবে। p অরবিটালে কয়টা বসবে, p অরবিটালে 6টা বসবে। এরপরে যদি আমি ডি অরবিটালের কথা বলি, ডি অরবিটাল কত, এটা কত 0 1 2, ডি হচ্ছে 2, দুই দুগুণে কত 4, 4-এর সাথে 1 যোগ কত হবে 5 5 দুগুণে 10, অর্থাৎ ডি অরবিটালে 10টা সাপোর্ট করবে। ডি অরবিটালে কয়টা 10টা ইলেকট্রন সাপোর্ট করবে। এভাবে আপনারা এফ অরবিটালটা বার করবেন, এফ অরবিটালে 14টা সাপোর্ট করবে মেনলি। তারপরে পূর্ণ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত, সূত্রটা তো বললামই যে 2n², এই সূত্রটা দিয়ে আপনারা একটু আগে থেকে কিন্তু দেখছেন, ঠিক আছে। তো এইটার উপরে মেনলি বলা আছে এই জিনিসটাই। আচ্ছা, এবার আসেন পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে এরকম। আচ্ছা, জিনিসটা কি দেখেন, এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসে আপনার কাজে লাগবে, ইলেকট্রন বিন্যাসের জন্য, ঠিক আছে। যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p, তারপরে 6s 4f, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিছু ইলেকট্রন বিন্যাস আমরা করব, ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে করে আমি আপনাদেরকে আগে এই জিনিসটা দেখাই, ইলেকট্রন বিন্যাস করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমি এই জন্য নোটপ্যাডে চলে যাই। আচ্ছা, এবার আসেন আমরা একটা জিনিস বলি আপনাদেরকে, ইলেকট্রন বিন্যাস কীভাবে করা লাগে এই জিনিসটা একটু শিখিয়ে নিই। ধরেন আমি ইলেকট্রন বিন্যাস করবো কার, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 বসে দিছি, পারমাণবিক সংখ্যা কত 11, প্রোটন সংখ্যা কত 11, ইলেকট্রন সংখ্যা কত 11ই হবে, এটা দেখাইছি কিন্তু। এবার আমি যেটা করব ইলেকট্রন বিন্যাস করব। এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য আপনাদেরকে যেটা বলছি যে ক্রমবর্ধমান যে ইয়েটা আছে ওইটা মুখস্থ করবেন, ঠিক আছে। সো এখানে আমি ধরেন দিলাম 1s দিছি। এখন এস অরবিটালে সর্বোচ্চ কয়টা সাপোর্ট করে, 2টা দিলাম, 2টা দিছি। এরপরও কত ছিল 2s ছিল, 2s এর মধ্যে সর্বোচ্চ এখানে এস অরবিটাল করা সাপোর্ট করবে, 2টা সাপোর্ট করবে, 1s2 2s2 2p, 2p কত 6, মানে পি অরবিটালে সর্বোচ্চ 6টা সাপোর্ট করবে। এরপরে কত 3s, এস অরবিটালে সর্বোচ্চ কয়টা সাপোর্ট করবে 2টা। আমি এখানে 2 লিখবো না, 2 লিখবো না, কেন, এখানে কিন্তু আপনার দেওয়া আছে কত ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের 11টা, তাহলে আপনাকে কী করতে হবে 11টা মিলাইতে হবে মেনলি। এখানে আমার কয়টা হয়েছে 2টা, কয়টা হয়েছে 4টা, এখানে কয়টা হয়েছে আরে 6টা, কত হয়েছে 10টা, আর কয়টা লাগবে 1টা, তাহলে এখানে 1 বসে হয়ে গেছে, শেষ। এটা ইলেকট্রন বিন্যাস। কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি দেখাচ্ছি। এরকমভাবে মেনলি আপনাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আপনাকে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে যেতে হবে, ঠিক আছে। নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে যেতে হবে। এখন কথা হচ্ছে নিম্ন শক্তিস্তর থেকে যখন আপনি উচ্চ শক্তিস্তর, আমি কীভাবে বুঝলাম যে এটা কোনটা নিম্ন শক্তিস্তর কোনটা উচ্চ শক্তিস্তর, তো কোনটা নিম্ন শক্তিস্তর কোনটা উচ্চ শক্তিস্তর এটা ডিপেন্ড করে n+1 আমি ভুলে উল্টাটা লিখছি, n+1, এটা n+l এর মানের উপর, ঠিক আছে। কোনটা উচ্চ শক্তিস্তর কোনটা নিম্ন শক্তিস্তর এটা ডিপেন্ড করে কিসের উপর, n+l এর মানের উপর, ঠিক আছে। তো এখানে দেখেন আমি যদি হিসাব করি 1s আর 2s এর মধ্যে কে বড়, তো দেখেন 1s কি 1 মানে কি, এটা প্রধান শক্তিস্তর 1, অর্থাৎ n এর মান কত হবে 1+l। এখানে s আছে, s এর মান কত, আর এটার সাথে লড়তেছে, আচ্ছা s মানে কত 0, তাহলে এর মান কত হচ্ছে 1, আশা করি বুঝছেন। এরপরে যদি আমি 2s এরটা হিসাব করি 2, প্রধান শক্তিস্তর কত 2 প্লাস l এর মান কত s, এটা কত 0, তাহলে এখানে আলটিমেটলি কত আসছে 2 আসতেছে। 1 বড় না 2 বড়, অবভিয়াসলি 2 বড়, তাহলে এটা কি ছোট, অর্থাৎ আমি এটা থেকে এটাতে যাব। এমনি আপনারা প্রত্যেকটা বার করে দেখতে পারেন, ঠিক আছে। এইটাই হচ্ছে আসল হিসাব, আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন কিছু ব্যতিক্রম আপনাদেরকে একটু দেখাই। ব্যতিক্রমের মধ্যে প্রথমটা আছে সেটা হচ্ছে প্রথমটা এখন যে কথাটা বলছি না এইটার কনসেপ্টটা ফলো করে হচ্ছে আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার পটাশিয়াম হচ্ছে আপনার 19, তো এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে মেনলি এরকম 1s2 2s2 2p6 আর হচ্ছে 4s1 কেন হচ্ছে 1s2 2s2 2p6, সরি এটা আমি একটু ভুল লিখছি, এখানে বাকিগুলো লিখি না, আরে কি অবস্থা। আচ্ছা যাই হোক,
1:2 2s2 2p6 3s2 3p6 4s1। আচ্ছা, আপনারা হয়তো বা ইলেকট্রন বিন্যাসের এরপরে দেখেন 1:2 2s2 2p6 3s2 3p6। এখন 3p এর পরে কত হওয়ার কথা ছিল? 3d। 3p এর পরে 3d হওয়ার কথা ছিল। কেন 3d হওয়ার কথা ছিল আপনাদেরকে দেখাই। ধরেন n সমান যদি 3 হয় তাহলে কত অরবিটাল সংখ্যা কয়টা হবে? 0 থেকে, আপনারা তো দেখছেন যে 0 থেকে n-1 0 হবে, এক গেলে কত হবে? 1 হবে, তারপরে কত 2 হবে। আশা করি বোঝাতে পারছি, আশা করি বুঝছেন। তাহলে এখানে কত আছে, কয়টা আছে? 0 1 2। 0 কার মান? 0 হচ্ছে s এর মান। 1 কার মান? s p এর মান। 2 কার মান? d এর মান। তাহলে কিন্তু d অরবিটাল থাকার কথা ওখানে, মানে 3 নম্বর শক্তি স্তরে কিন্তু d অরবিটাল থাকার কথা। এখন d আগে হয় নাই, 4s আগে হয়েছে। কেন হয়েছে দেখেন, আমি বলছি কি যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক আছে? নিম্ন শক্তি স্তর পূরণ করে এরপর উচ্চ শক্তি স্তরে যাবে। দেখেন আমি যদি 4s লিখি, 4s1 না দেখে আমি 4sই জাস্ট লিখতেছি, 4s। আর যদি 3ডির মধ্যে চিন্তা করি, 4s অর্থাৎ 4 প্লাস 0 ইজ ইকুয়ালস টু কত? 4। 3 এর যদি 3 প্লাস ডি, ডি কত? এস পি পি 3, না সরি 3 না, এস পি ডি 2, তাহলে কত হচ্ছে? 5। তাহলে এখানে কোনটা বড়, 4 বড় না 5 বড়? অবভিয়াসলি 5 বড়। তাহলে 4 এখানে ছোট, অর্থাৎ ইলেকট্রন আগে কই প্রবেশ করবে? 4-এ প্রবেশ করবে, এরপরে কই যাবে? 5-এ যাবে, শেষ। এটাই হচ্ছে পটাশিয়াম। এটা মেইনলি ব্যতিক্রম, এটাই এখানে, আর কিছু নয়। এটা আবার কই থেকে বলবো? আচ্ছা, আশা করি বোঝাতে পারছি। এই এবার আসেন পরের টপিকে যাই। আচ্ছা, এখানে আমি সব কিছু দিয়ে দিছি। যে দেখেন প্রধান শক্তি স্তরের যেটা জিনিসটা, আমি দাঁড়ান এটা একটু করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন এখানে দেখেন যে প্রধান শক্তি স্তরের গুলো কি কে, যে কে এলিমেন্ট, এগুলো দিয়ে দিছি। এগুলো সব দেওয়া আছে এখানে সুন্দর করে। আহ্বাব নীতি, আহ্বাব নীতি কি? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তিতে যায়। এই যে পটাশিয়াম, যেটা একটু আগে দেখাইছি, ঠিক আছে, এটা হচ্ছে আহ্বাব নীতি ছিল। ব্যতিক্রমী বিন্যাস, আচ্ছা কিছু ব্যতিক্রমী বিন্যাস আছে যেগুলোর মধ্যে আছে স্থিতিশীলতার জন্য ক্রোমিয়াম আর হচ্ছে কপার। এর ক্ষেত্রে ডি অরবিটালে অর্ধপূর্ণ এবং বা পূর্ণ করার লক্ষ্যে 4s থেকে একটি ইলেকট্রন 3dতে প্রবেশ করে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের সময় মৌলগুলো চায় কি, যে তার সর্বশেষ কক্ষপথে মানে ইলেকট্রন সংখ্যা পূর্ণ থাকুক বা অর্ধ থাকুক, কিসের জন্য? তার স্থিতিশীলতার জন্য, ঠিক আছে। এখন ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, ক্রোমিয়াম কত? 24 নাম্বার আছে। আপনারা এটা পারমাণবিক যে টেবলটা, মানে পিরিয়ডিক টেবলটা যেটা আছে, সেটা আপনারা মুখস্থ করতে হবে, তাহলে আপনারা পারবেন। ক্রোমিয়াম কত? প্রথমে 1s2, তারপরে 2s2, তারপরে 3s2, তারপরে হচ্ছে আপনার, সরি আমি বারবার ভুলই লিখতেছি উল্টাপাল্টা, 2s2 2p6 3s2, তারপরে হচ্ছে আপনার 3p6 3s2 3p6, তারপরে 3d। আপনি 3d বসানোর আগে কী করবেন? এখানে 4s বসায় দিবেন। 4s-এর কত? 1 দিবেন। দেওয়ার পরে এখানে কী করবেন? 5 বসায় দিবেন। আচ্ছা, জিনিসটা দেখেন, প্রথমে কত? 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। দেখেন তো এইখানে কি হয়েছে কাহিনীটা, আপনাদেরকে যদি দেখাই যেখানে কাহিনীটা কী হয়েছে, দেখেন তো এটা হচ্ছে আপনার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, আশা করি দেখতেছেন। তো এখানে যে 1s2 2s2 2p6 3s2 3p6 বা 3d5 তারপরে 4s1 হচ্ছে, দেখেন এখানে কী বলছে, যে স্থিতিশীলতার জন্য ক্রোমিয়াম এবং কপার এর ক্ষেত্রে তার ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ করার লক্ষ্যে 4s থেকে একটি ইলেকট্রন, অর্থাৎ দেখেন এই যে 4s আছে, 4s-এ কয়টা হওয়ার কথা? 2টা হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে, তাহলে এখানে 4টা হইতো। কয়টা হতো? 4টা হতো। অর্থাৎ 4s-টা তো আমরা আগে লিখবো কেন, ঠিক আছে, সাধারণত। তো দেখেন এখন আমি যদি এখানে 4s-কে 2 দেই, তাহলে এখানে কয়টা হয়ে যাবে? 4টা হয়ে যাবে। এখানে একটা কমে যাবে, কারণ আমি যদি এটা 5টা রাখি তাহলে তো এখানে 24 না, এটা 25 হয়ে যাবে, ঠিক না? এই জন্য এখানে একটা কমে যাবে। তো কমে গেলে কি সমস্যা হবে? দেখেন আমি যদি জিনিসটাকে এভাবে না লিখে এইভাবে লিখি, ধরেন
যে 4s, কারণ 4s আগে প্রবেশ করবে 2, তারপরে 3D 4। যদি এভাবে লিখি দেখেন সর্বশেষ কক্ষপথে কি আছে 3D। তাহলে 3D যদি সর্বশেষ কক্ষপথে থাকে তাহলে তার এখানে কয়টা আছে 4টা আছে। কয়টা আছে 4টা আছে। এখন 4টা যে আছে ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা সাপোর্ট করে 6টা সাপোর্ট করে। এখন ডি অরবিটালে যেহেতু সর্বোচ্চ 6টা সাপোর্ট করে, এখন ডি অরবিটাল কিন্তু এটা কিন্তু সুস্থিত নাই, ঠিক আছে, কারণ না এটা অর্ধপূর্ণ না এটা পূর্ণ, কোনোটাই নেই। তাহলে এখানে কি সে কী করতে পারে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিতে পারে। এখন দিবে কেমনে, এসে তো সাপোর্টই করে দুইটা, দিতে পারবে না। এখন এস কী করবে, এখান থেকে একটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে, দিয়ে দিলে সে কয়টা হয়ে যাবে 5টা হয়ে যাবে। আর এই 4sটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে, 1 হয়ে যাবে। এটা মেনলি এভাবে লিখবেন, তো এভাবে না লিখবেন কি 3Dটা আগে লিখে 4sটা, মানে 4sটাকে পূরণ করে তারপরে 3Dটা পূরণ করবেন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো এই যে এখানে কয়টা এখন হয়েছে একটা, তাহলে এস অরবিটালটা সাপোর্ট করে কয়টা, দুইটা আছে, কয়টা এখন একটা, অর্থাৎ অর্ধপূর্ণ না। তো এখন কি এটা স্থিতিশীল হয়েছে না, হয়েছে। তো এই কারণে মেনলি 4s থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যায়। এটা আসলে এখানে বলছে কপারের ক্ষেত্রে সেম জিনিসটা, এটাই হচ্ছে এখানের ব্যতিক্রম, এটাই কি এখানকার ব্যতিক্রম। আচ্ছা, আমাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে আইসোটোপ জিনিসটা কি। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপ না মেনলি এখানে আমরা 3টে জিনিস নিয়ে আলোচনা করব: আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আরেকটা আছে আইসো ইলেকট্রন। তো এটা এখন না দেখলেও চলবে, আমরা আইসোটোপ, আইসোটোন আর আইসোবার সম্পর্কে আলোচনা করব। তো এগুলো চিনার উপায় কি? আইসোটোপ প্রথমে কি এটা বলি। আইসোটোপ হচ্ছে আপনার একটা একই মৌল, ঠিক আছে, একই মৌল পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে এবং তাদের ধর্ম মানে রাসায়নিক ধর্ম অভিন্ন থাকে। জাস্ট তাদের কি হয়, ভর সংখ্যা নিউট্রন সংখ্যাটা চেঞ্জ থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে মেনলি আইসোটোপ। সো আপনারা আইসোটোপ কীভাবে চিনবেন, আমি একটা চার্ট বানিয়ে দিই। এই চার্টটা দেখলে আশা করি আপনারা আইসোটোপ চিনতে পারবেন, একেবারে সহজ। আমি জানি চার্ট দেখতে তো খুবই জঘন্য লাগতেছে, বাট বোঝানোর জন্য আই থিঙ্ক সমস্যা হবে না। আইসোটোপ, তারপরে হচ্ছে আইসোটোন, তারপরে হচ্ছে আইসোবার, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। উপরে আমরা লিখবো হচ্ছে প্রোটন, তারপরে লিখবো হচ্ছে ভর সংখ্যা, তারপরে লিখবো হচ্ছে নিউট্রন, নিউট্রন। আচ্ছা, আইসোটোপের ক্ষেত্রে লাস্টে কি আছে, প আছে, এটা মনে রাখার জন্য জাস্ট, হ্যাঁ, এটা আসলে কোনো লজিক না। প এটা আপনারা যারা মনে রাখতে পারেন যাতে লাস্টে কি আছে, প আছে, তাহলে তার মানে প্রোটন সংখ্যা সেম থাকবে আর এগুলা কি ডিফারেন্ট থাকবে। জাস্ট সংক্ষেপটা আমি লিখতেছি, আপনারা বুঝে নেবেন যে আইসোটোপের প্রোটন সংখ্যাটা সেম থাকবে, ভর সংখ্যাগুলো ভিন্ন থাকবে। আইসোটোনের ক্ষেত্রে লাস্টে কি আছে, ন আছে, অর্থাৎ নিউট্রন সংখ্যা সেম থাকবে, এইটা সেম থাকবে আর বাকিগুলো কি থাকবে, ডিফারেন্ট থাকবে। আইসোবারের ক্ষেত্রে বার মানে কি ভর, আমরা ই করি, ভর সংখ্যা সেম থাকবে আর বাকিগুলো কি ভিন্ন থাকবে, আশা করি বুঝতে পারছি, এইটাই, ঠিক আছে। আইসোটোপগুলো আপনাদেরকে যদি দেখাই, আমি এটাকে একটু ছোটো করে নিই। এটা আচ্ছা, এটাকে আমি মুছেই দিই। আশা করি আপনারা ভিডিওটাকে পজ করে আশা করি এটা তুলে নিতে পারবেন। আমি এটা মুছে দিই, ডিলিট লিখতেছি। দেখেন আইসোটোপ কয়েকটা আপনাদের যদি আমি লিখে দিই, যেমন কার্বনের আইসোটোপ, মেনলি আইসোটোপটা বেশি কাজে লাগবে আপনাদের। কার্বনের যদি আইসোটোপ দেয়, কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি। কী কী? প্রোটন সংখ্যা তো সেম থাকবে, আপনারা জানেন, 6 6 6। 3টা আইসোটোপ হচ্ছে ভর সংখ্যা, একটার 12, একটার 13, একটার 14। অক্সিজেনেরও 3টি। কী কী? অক্সিজেন কত, 8, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18। হাইড্রোজেনেরও আপনার হচ্ছে 7টি। হাইড্রোজেনের কয়টি, 7টি। আমি বাংলিশ লিখতেছি কেন জানি, আচ্ছা যাই হোক। হাইড্রোজেন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7টা হয়েছে। 1 2 3 4 5 6 7, এই যে 7টি। এর মধ্যে যে প্রথম 3টি
এই 3টা হচ্ছে আপনার প্রকৃতিতে পাওয়া, আর বাকি 4টা হচ্ছে ল্যাবের তৈরি। তো এখানে যে প্রথমটা আছে, এই প্রথমটাকে বলা হয় হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে ডিউটোরিয়াম, আর তৃতীয়টাকে বলা হয় হচ্ছে ট্রিটিয়াম বা টিট্রিয়াম। আই থিঙ্ক আমার উচ্চারণ ভুল হতে পারে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছেন। এইগুলোই হচ্ছে আইসোটোপ রিলেটেড আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখবো যে তেজস্ক্রিয় আইসোটোপটা কী। এই যে এখান থেকে তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগ, আচ্ছা এগুলো হচ্ছে প্রয়োগ। তেজস্ক্রিয় আইসোটোপটা কী এর আগে আমাদেরকে জানতে হবে। তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে মানে হচ্ছে নিজে নিজে ভেঙ্গে আলফা, বিটা ও গামা এগুলো নির্গত করে, সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটোপ বলে, ঠিক আছে? আমি আবারও বলতেছি যে তেজস্ক্রিয় আইসোটোপ কি, যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে বা নিজে নিজে ভেঙে আলফা, বিটা, গামা ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এটা সংখ্যাটা আপনার ছেলেরা লিখে দিতে পারেন, এটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে তেজস্ক্রিয়তা কী। তেজস্ক্রিয়তা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি যে নির্গমন যে ঘটনা, সেটাই হচ্ছে আপনার তেজস্ক্রিয়তা। এ সহজ জিনিস। এবার আসেন তেজস্ক্রিয় আইসোটোপের যে প্রয়োগ, মানে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার হয়, শিল্পশক্তি ক্ষেত্রে, মানে শিল্পশক্তি এই ক্ষেত্রে ব্যবহার হয়। চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার হয়? টেকনিশিয়াম 99 রোগ নির্ণয় ব্যবহার করা হয়। টেকনিশিয়াম 99 লাইফ টাইম কত? 6 ঘন্টা। অর্থাৎ আপনি যখন এটা শরীরের ভিতরে দিবেন 6 ঘন্টা পর এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? 6 ঘন্টা পর্যন্ত এটার মানে লাইফ টাইম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আয়োডিন 131, যেটা থাইরয়েড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়। এবার হচ্ছে কোবাল্ট 16, যেটা টিউমার শনাক্তকরণে ব্যবহৃত হয়। এরপর আছে কৃষি উন্নয়নের আইসোটোপ ব্যবহার করা হয়, শিল্প শক্তিতেও ব্যবহার করা হয়। এটা আপনারা বই থেকে দেখে নেবেন, এটা মুখস্থের বিষয়, এখানে বোঝানোর কিছুই নেই, ঠিক আছে? তো এরপরে যদি যাই, আচ্ছা আমাদের চ্যাপ্টার শেষ। আশা করি আপনারা এই ক্লাসটা দেখার মাধ্যমে এই চ্যাপ্টারটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।